হ্যালো ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার জান্নাত খানের চ্যানেল থেকে বলছি। আমি ওনার ছোট ভাই। আমি আজ আপনাদের করোনা ভাইরাস সম্পর্কে কিছু বলবো। আপনারা সাধারণত আমাদের এই চ্যানেলে বিভিন্ন রান্না সংক্রান্ত বিভিন্ন ব্লগ থেকে থাকেন, তবে এখন পরিস্থিতির দেখে আমি এই করোনা ভাইরাস নিয়ে এই ভিডিওটি বানানোর জন্য তাকে অনুরোধ করেছিলাম এবং সে আমাকে সাহায্য করেছে। আম, তো করোনা ভাইরাস সম্পর্কে আমি আপনাদের আজকে বলবো। আপনারা সবাই জানেন যে আমাদের দেশ বা সমস্ত বিশ্বের এখন চিন্তার কারণ অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, তা হলো করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদের করণীয় সম্পর্কেও কিছু বলবো। আমার ভিডিও থেকে কিছু ইনফরমেশন আপনারা পাবেন, সেগুলো যদি আপনার ভালো লাগে তো কমেন্ট করুন। আর যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করুন এবং ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখুন, আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি। তো করোনা ভাইরাস কি এটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভাইরাস কি। আপনারা অনেকে হয়তো করোনা ভাইরাস এবং ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানেন, তবে আমি আমার এই বক্তব্যে কিছু তথ্য উপস্থাপন করব, এটা জানা আপনাদের জন্য উপকারী হতে পারে। তো ভাইরাস হলো এক প্রকার অতি ক্ষুদ্র জৈব কণা বা অণুজীব, যারা জীবকোষের ভেতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা অতি আণুবীক্ষণিক এবং অকোষীয়। ভাইরাসকে জীব হিসেবে বিবেচিত করা হবে কিনা এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক দ্বিমত আছে। ভাইরাস মানুষ, পশু পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে থাকে, এদেরকে ব্যাকটেরিওফেজ বলা হয়। তো আমরা সাধারণত মনে করি ভাইরাস আমাদের জন্য ক্ষতিকর, তবে এ পৃথিবীতে যতগুলো ভাইরাস আছে তার 95%ই উপকারী, আমাদের পরিবেশের উপকার করে থাকে। এরা বিয়োজক হিসেবে আমাদের পরিবেশে থাকে। তো করোনা ভাইরাস কি এখন এটা আমি বলবো। করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায়। আমরা করোনা ভাইরাসের যে অবস্থাটি দেখছি, এটি করোনা ভাইরাসের একটি প্রকারভেদ মাত্র। এর আগেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেগুলো সার্স, মার্স এ নামগুলোতে পরিচিত ছিল। তো বর্তমানে আমাদের যে করোনা ভাইরাসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সার্স করোনা ভাইরাস 2 বা কোভিড-19 বা এনসিওভি বা নোভেল করোনা ভাইরাস 2019, যাই বলে থাকেন সবগুলো একই। তো করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায় যেগুলো স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনা ভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেক সময় যা সর্দি কাশির মধ্যে সীমিত থাকে, তবে অনেক সময় এর থেকেও বড় প্রভাব পড়তে পারে, মারাত্মক প্রভাব পড়তে পারে, যা 2002 সালে সার্সের সাথে পড়েছিল। আমরা সবাই সে সম্পর্কে জানি। সে সময় হংকং এবং চীনে 800-র বেশি মানুষ মারা গিয়েছিল। তবে বর্তমানে যে করোনা ভাইরাসটি প্রভাব ফেলছে তার চেয়ে কম প্রভাব ফেলেছিল সেটি। এখন আমরা দেখছি যে করোনা ভাইরাসের কারণে প্রায় লাখখানিক মানুষ মারা গিয়েছে বিভিন্ন দেশে, এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষ এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং মারা যাচ্ছে। আমাদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে সর্দি কাশি এবং অন্যান্য উপসর্গ দেখা যায়। মুরগির মধ্যে এটা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়া সৃষ্টি করে। মানবদেহে সৃষ্ট করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর মতো কোনো টিকা বা অ্যান্টিভাইরাল এখন আবিষ্কৃত হয়নি, এটা আমরা সকলেই জানি। না হয় এত মানুষ কিন্তু মারা যেত না। এই অ্যান্টিভাইরাল বা টিকা আবিষ্কারের জন্য এখনো বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাবে চেষ্টা চলছে। তো আমরা এই টিকা আবিষ্কারের জন্য অবশ্যই অপেক্ষা করছি। সমস্ত মানব জাতি এটার জন্য অপেক্ষা করছে, যাতে এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করা যায়। তো করোনা ভাইরাসের একটি ইতিহাসও রয়েছে। করোনা ভাইরাস যে আমরা এখন দেখছি, আমরা করোনা ভাইরাস সম্পর্কে হয়তো নতুন জানছি, তবে করোনা ভাইরাস কিন্তু এই কিছুদিন আগে আবিষ্কৃত হয়নি। এটি 1960-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথম দিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। পরে সাধারণ সর্দি, হাঁচি, কাশিতে অন্যান্য রোগীদের মধ্যে এরকম দুই ধরনের ভাইরাস দেখা যায়। 2019 সালের 31শে ডিসেম্বর চীনের ইউহান শহরে, হ্যাঁ ঠিকই শুনেছেন, চীনের ইউহান শহরে করোনা ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ দেখা যায়। এটি বর্তমানে নোভেল করোনা ভাইরাস। এটিকে প্রথমে সার্স ভাইরাসের মতো মনে করা হলেও পরে দেখা যায় এটি সার্স ভাইরাসের গোত্রের, কিন্তু সম্পূর্ণভাবে সার্স ভাইরাস নয়। এটিকে সার্স করোনা ভাইরাস 2 হিসেবে নামকরণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে 2019 MERS-CoV অর্থাৎ নোভেল করোনা ভাইরাস নামকরণ করে।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক কিছু লক্ষণ আছে, যেমন জ্বর, অবসাদ, শুষ্ক কাশি, বমি হওয়া, শ্বাসকষ্ট, গলা ব্যথা, বিভিন্ন অঙ্গ বিকল হওয়া, মাথা ব্যথা, পেটের সমস্যা। কিছু রোগের ক্ষেত্রে সকল উপসর্গ দেখা দিলেও জ্বর থাকে না, কিন্তু তারও করোনা হতে পারে। এটা আপনারা স্ক্রিনে লক্ষণগুলো দেখতে পাচ্ছেন। এই লক্ষণগুলো সাধারণত করোনা ভাইরাসের রোগীদের মধ্যে দেখা যায়। তবে লক্ষণ ছাড়াও করোনা হতে পারে, এটাও একটা সত্য কথা। কারণ চীন কিছুদিন আগে একজন রোগী শনাক্ত করেছে যার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি, কিন্তু তার মধ্যে এই ভাইরাসটি বিদ্যমান। তো করোনা ভাইরাসে আমাদের বাংলাদেশের অবস্থা কি? তো গতকাল ব্রিফিং এর মাধ্যমে জানা যায় যে 24 ঘন্টার মধ্যে 112 জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে, আর একজন ব্যক্তি মারা গিয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো 330 এবং মৃত্যু হয়েছে 21 জনের। তো বাংলাদেশে এই ভাইরাসটি চতুর্থ পর্যায়ে রয়েছে, সংক্রমণটি চতুর্থ পর্যায়ে রয়েছে। তো আমি যেদিন এই ভিডিওটি রেকর্ড করেছি তখন দেখেছি যে 112 জন রোগী। এখন আপনারা যখন আমার ভিডিওটি দেখছেন তখন হয়তো আরো অনেক বেড়ে গেছে। তো করোনা ভাইরাস কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায়। যেমন আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করি, তাদের প্রথম 30 দিনে মাত্র 62 জন রোগী ছিল। তারপরে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যেই তাদের রোগী সংখ্যা 1000-এ পৌঁছে যায়। তারপরে আরো তাড়াতাড়ি 3 থেকে 4 দিনের মধ্যে এই রোগীর সংখ্যা কিন্তু 2000 ছাড়ায়। আর তারপর দিনে দিনে আস্তে আস্তে 4-5 দিনের মধ্যে তাদের সংখ্যা 6000 ছাড়িয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ ভারত কেন, আমরা নিজেদের দেশের কথা চিন্তা করি। 4-5 দিন আগে আমাদের দেশে মাত্র 50 থেকে 51 জন রোগী ছিল, প্রত্যেক দিন 2-3 জন করে শনাক্ত হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন 31 জন, 36 জন, 54 জন এবং গতকাল 112 জন ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মানে কি? বিজ্ঞানীরা তাদের এক গবেষণায় বলেছেন করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়ায়, এবং আমরা যদি একে অপরের স্পর্শ এড়িয়ে না চলি তাহলে এই ভাইরাসটি খুব দ্রুত বেগে ছড়াবে এবং প্রায় সকলকেই আক্রান্ত করতে পারে। তো আপনারা অনেকে ভাবেন পৃথিবীর জনসংখ্যা 750 কোটি, কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 15 লাখের কিছু বেশি, তোর 20 লাখই হয়ে গেল কিছুদিনের মধ্যে। তো মৃত্যু হয়েছে প্রায় 1 লাখের কাছাকাছি। তো এই কিছু লাখ মানুষ আক্রান্ত হলে আর কি হবে, আমাদের কি হবে? আসলে এটাই কিছুই না। কিছু লাখ মানুষ যে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে আপনার স্বজনও কিন্তু থাকতে পারে। হয়তো আপনার এমন কোন স্বজন যে বিদেশ থেকে এসেছে, কিছুদিন আগে এসেছে, তার মধ্যে এখনো কোনো লক্ষণ দেখা যায়নি, তার সাথে আপনি মিলামেশা করলেন, তার সংস্পর্শে আসলেন, এতে কিন্তু আপনার রোগ হতে পারে। তো আপনি এই লাকি 15 লাখের মধ্যেও কিন্তু একজন থাকতে পারে। যেহেতু আমার আবেদন আপনার কাছে এইটুকুই যে ঘরে থাকুন, সুস্থ থাকুন। বর্তমানে বাংলাদেশে অনেক হাসপাতালই করোনা ভাইরাসের জন্য তাদের সেবা বন্ধ করে দিয়েছে। অনেক ডাক্তার ভীতু, তারা সেবা দেওয়ার মতো সৎসাহস তাদের নেই। তবে অনেক মানুষ এরকম আছে যাদের মধ্যে সাহস আছে, তারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করছেন। এমনকি চীনে প্রথম যিনি করোনা ভাইরাস সম্পর্কে সকলকে অবহিত করেন তিনিও কিন্তু মারা গেছেন। তিনি সকলকে এ সম্পর্কে জানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজে করোনা আক্রান্তদের নিয়ে খবর প্রকাশের পর তার বিরুদ্ধে চীনা সরকার মামলা করে। কিসের জন্য? কারণ তারা এই খবরটা ধামাচাপা দিতে চেয়েছিল। এই ব্যক্তি করোনা ভাইরাসের রোগীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তিনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো আপনারা যারা ভাবছেন যে এখন আমি কি করতে পারি যদি আমার কিছু হয়ে থাকে, বা আমার যদি করোনা ভাইরাসে কিছু উপসর্গ দেখা যায়, তাহলে আমি কি করব? আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের হেল্পলাইনে ফোন দিন। এছাড়া আপনাদের চিকিৎসা সেবার জন্য প্রতিদিন সকাল 10টা হতে রাত 8টা পর্যন্ত আপনাদের প্রয়োজনে ফোন দিন সেবার জন্য। কোভিড-19 টেলিসেবার নামে একটি সেবা চালু হয়েছে। এখানে আপনারা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন। আপনাদের স্ক্রিনে এই কিছু ডাক্তারের নাম এবং নাম্বার দেওয়া হলো, আপনারা তাদের কাছ থেকে অবশ্যই সেবা পেয়ে থাকবেন। আর আমরা ভাবছি যে পৃথিবীর সব দেশেই করোনা ছড়িয়ে পড়েছে, কিন্তু আসলে
সব দেশে কিন্তু এখনো করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারেনি। কিছু স্টেট বা রাষ্ট্র এখনো আছে যাদের করোনা ছড়ায়নি। এরকম 16টি রাষ্ট্র আমি গতকাল পর্যন্ত পেয়েছি, যেমন ইয়েমেন। হ্যাঁ, ইয়েমেনে ছড়ায়নি। নর্থ কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, লুসোটো, কোমোরোস, সোলোমন আইল্যান্ড, ভানুয়াটু, সামোয়া, কিরিবিতি, ফেডারেশন স্টেট অফ মাইক্রোনেশিয়া, টঙ্গু, মার্শাল আইল্যান্ড, পালাউ, টুভালু, নাউরু। করোনা ভাইরাস, এখন আপনারা হয়তো ভাবছেন যে করোনা ভাইরাস হলে আমি কি করতে পারি। আমার আপনি তো না, আমি তো নাম্বার দিলাম আপনাদের, ঠিক আছে, কিন্তু করোনা ভাইরাসটা যদি আমার মূলত হয় তাহলে আমি কি করব? আপনার করণীয় একটাই, বাড়িতে থাকুন, নিজেকে বিচ্ছিন্ন করে রাখুন, অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে থাকুন, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখুন। আপনি যদি করোনা আক্রান্ত হন, অন্যকে আক্রান্ত হতে দিবেন না, কারণ আপনার পরিবারের প্রতি তো আপনার ভালোবাসা আছে। আপনার পরিবারের অন্যদের আক্রান্ত হলে তাদের কিন্তু মারা যাওয়ার সংখ্যা আছে। যেহেতু আপনি ঘরে থাকুন, অন্যদের সাথে কোনোভাবেই স্পর্শে আসবেন না যদি আপনার মধ্যে কোনো একটি উপসর্গও দেখা দেয়। তাছাড়া করোনা ভাইরাসের কারণে আপনি দেশকে প্লিজ ক্ষতিগ্রস্ত করবেন না, কারণ আমাদের দেশ কিন্তু করোনা ভাইরাসের মরণজালে এখন জড়িয়ে পড়েছে। তো বিভিন্ন দেশের, আমি তো এখন বললাম সাইন্টিফিক দিকগুলো প্রথমে আপনাদের বলে নিলাম, কিন্তু পৃথিবীতে এখন যে অর্থনৈতিক মন্দাটা আসবে এটা সম্পর্কে আপনারা জানুন। আমাদের বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ গুলোতে শেয়ারের দাম এমনিতেই কমতে থাকে, তার মধ্যে এই করোনার কারণে সেখানে ধস নেমেছে। আমাদের রপ্তানিকৃত বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা এসেছে। তারপর পোশাক শিল্প যে আছে, পোশাক শিল্প অনেকটা, সকল পোশাক গার্মেন্টস যেগুলো আছে বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছে। এটা আমাদের অর্থনীতিতে অনেক প্রভাব পড়েছে। এমনকি আমাদের 2008-9 সালে যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, আমাদের এই অর্থনৈতিক মন্দা থেকে বাঁচিয়েছিল আমাদের প্রবাসী আয়, অর্থাৎ রেমিটেন্স। এই রেমিটেন্সের হারও কিন্তু গত কয়েকদিনের মধ্যে 12% কমে গিয়েছে। অন্যান্য মাসের চেয়ে কয়েকশো কোটি ডলার আমরা কিন্তু কম পেয়েছি এই কিছুদিনে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের অর্থনীতিটাও ধীরে ধীরে আসলে নেমে যাচ্ছে, অর্থনৈতিক সূচকগুলো সব দিক থেকে আমরা নেমে যাচ্ছি। শুধু আমরা না, পৃথিবীর অন্য অন্য দেশে নামছে। তো আমাদের দেশে তো এর প্রভাব পড়ছে। আমাদের দেশে দেখেন অনেক মানুষ আছে যারা দিন এনে দিন খায়, তারা কিন্তু কাজের অভাবে, এই লকডাউনের কারণে তারা কাজের অভাবে ঘরে বসে আছেন। কিছু রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন যারা এখন কাজ করতে পারছেন না। অনেক রিক্সা চালক বা ভ্যান চালক এমনও আছেন যারা শুধু ভ্যান চালক আর রিক্সা চালক না, অটো চালক আছেন, মানে ছোট গাড়ি যারা চালান, তাদের মধ্যে এমন অনেক আছেন যারা অন্যের গাড়ি চালান ভাড়া করি। তো অনেক সময় জমার টাকাটা ওঠে না। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ব্লগ দেখলাম, সেখানে দেখলাম একজন ব্যক্তি দিনে মাত্র 90 টাকা আয় করেছেন। তো 90 টাকা আয় করার ফলে তার পরিবারকে তিনি খাওয়াতে পারছেন না। এই 90 টাকা এটা তার জমার টাকায় ওঠেনি। তো করোনা ভাইরাস সম্পর্কে আমি এটুকুই বলতে চেয়েছিলাম। আর আপনাদের কাছে আমার একটাই আহ্বান, আপনারা প্লিজ ঘরে থাকুন,